বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আমি হাবিবুর রহমান শাওন রয়েছে আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গ্রাফিক ডিজাইনের আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ডিজাইনের কিছু প্রিন্সিপালস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সো যারা ভিডিওটা দেখবেন এবং যারা ক্লাসটা সরাসরি দেখতেছেন তারা অবশ্যই নোট করবেন। আশা করছি এগুলো আপনাদের কাজে দিবে। সো ওকে, আমরা একটু জানবো যে আসলে আজকে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করব, ডিজাইন প্রিন্সিপালে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা দেখতে পাচ্ছি যে ডিজাইন প্রিন্সিপালের মধ্যে যে বিষয়গুলো থাকে প্রত্যেকটাকে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি, যেগুলো না থাকলেই নয় আমাদের ডিজাইনে। সো ইমফাসিস নিয়ে আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম। তারপর হচ্ছে ব্যালেন্স, কন্ট্রাস্ট, রিপিটেশন, তারপর রয়েছে মুভমেন্ট, হোয়াইট স্পেস, ইউনিটি, প্যাটার্ন, রিদম, ভ্যারাইটি। এই যে বিষয়গুলো রয়েছে এগুলো প্রত্যেকটা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। তারপর একটা অপশন রয়েছে যে প্রপোর্শন। তো চলেন আমরা এগুলো নিয়ে একটু জানার চেষ্টা করি। ইমফাসিস নিয়ে আমরা গত ক্লাসে একটা বিস্তারিত আলোচনা করেছি। তো আশা করছি ইমফাসিস নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এবং আমরা ইমফাসিস শব্দটার মানে যদি একটু চিন্তা করি, সেটা হচ্ছে জোর দেওয়া, ডিজাইনের মধ্যে একটা জোর দেওয়া। এটাকে বলা হচ্ছে emphasis is important in graphic design because it helps viewers focus on the most meaning meaningful elements of a composition। অর্থাৎ আমরা এই যে এখানে রেক্টেঙ্গেল গুলো দেখতে পাচ্ছি, তার মধ্যে এই যে একটা রেক্টেঙ্গেলকে আমরা কি করেছি, এখানে কালার দিয়ে এমফাসিস করেছি। তো এমফাসিস এমন একটা বিষয় যেটা আমাদের কি করবে, যেটা আমাদের মিনিংফুল ডিজাইনটাকে বা আমরা যে জিনিসটাকে ফোকাস করতে চাচ্ছি ডিজাইনের মধ্যে, আমাদের ডিজাইন কম্পোজিশনের মধ্যে যেই জিনিসটাকে আমরা মিনিংফুল হিসেবে তুলে ধরতে চাচ্ছি, সেটা কিন্তু ফোকাস হবে আমাদের কাছে। তারপর ব্যালেন্সের দিকে যদি আসি, ব্যালেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের ডিজাইনের ক্ষেত্রে। তো ব্যালেন্স বলতে আমরা সচরাচর যেটা বুঝে থাকি সেটা হলো ভারসাম্য। এখন ভারসাম্য বলতে আমরা কি বুঝি, যে আমরা যদি দাঁড়িপাল্লাকে সামনে নিয়ে আসি তাহলে দাঁড়িপাল্লাটা কি করা হয়, যে সেটাকে ভারসাম্য অবস্থায় রাখা হয়। দেন কিন্তু সেটার মাধ্যমে মানুষকে কোনো কিছু মেপে দেওয়া হয়। এক পাশে বাটখারা, এক পাশে হলো যে জিনিসটা, যে পণ্য বা দ্রব্যটা দেওয়া হবে সেটা দেওয়া হয়। তো সেখানে আমরা দেখি যে সমানে সমানে, তাই না? কিন্তু ডিজাইনের ক্ষেত্রে কিন্তু শুধু মানে একই রকম জিনিস দিয়ে ব্যালেন্স হয় তা কিন্তু না। এখানে অনেকগুলো বিষয় আছে ব্যালেন্সের। সো এখানে আমরা যদি দেখি যে ব্যালেন্স ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ গ্রাফিক ডিজাইন বিকজ ইটস ক্রিয়েটস অ্যান ওভারঅল সেন্স অফ হারমোনি উইথ ইন এ কম্পোজিশন। আমাদের ব্যালেন্সের মাধ্যমে আমাদের কি তৈরি হয়, যে একটা সেন্স তৈরি হয় ডিজাইনটার মধ্যে। আমাদের একটা সেন্স আসে যে আমরা ডিজাইনটা আসলে কতটুকু ভালো হয়েছে। একটা যদি সাধারণ মানুষকেও যদি যার ডিজাইন সম্পর্কে কোনো ধারণা নেই, তাকে যদি আমরা একটা ডিজাইন দেখাই, আহ, সে যদি, আমরা যদি এখানে কালার নিয়ে ঝামেলা থাকে বা ডিজাইনটা তেমন একটা সুন্দর না হয়, তাহলে কিন্তু সে মানে অটোমেটিক আমাদেরকে বলবে যে না, এই ডিজাইনটা ভালো হয়নি। অথবা সে, তার যদি সেই সম্যক জ্ঞানটাও না থাকে, তার কাছে যদি দুইটা ডিজাইন আমরা পাশাপাশি রাখি, তাহলে কিন্তু আমরা দেখব যে এই দুইটার মধ্যে যেটা বেস্ট সে সেটাকে কিন্তু চুজ করবে। তারপর এখানে আমাদের অনেকের রুচির বিষয় থাকে, অনেকের পছন্দের বিষয় এক এক রকম থাকে। সো তারপরেও যার যে বিষয় জ্ঞান আছে তার কাছে আমরা পরামর্শ নেওয়ার চেষ্টা করব। এটাই হলো সবচেয়ে বেটার সলিউশন। সো এখানে দেখেন, ডিজাইনের ব্যালেন্সটা হলো এমন একটা বিষয়, যেমন দেখেন এখানে একটা রেক্টেঙ্গেল ইউজ করা হয়েছে। এটা ভার্টিক্যালি রয়েছে, লম্বালম্বি ভাবে দুইটা এখানে রয়েছে। সো এখানে একটা আমি রেক্টেঙ্গেল ব্যবহার যদি করতাম, যদি চিকন, একটা যদি করতাম মোটা, ঠিক আছে, বা একটা ব্যবহার করলাম স্কোয়ার, একটা ব্যবহার করলাম রেক্টেঙ্গেল, তাহলে কিন্তু আমার ডিজাইনের ব্যালেন্সটা হতো না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করানো হয়েছে আপনাদের, যে এখানে একটা ছোট্ট উদাহরণ যে আমরা ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই ব্যালেন্স করব। এখন ব্যালেন্সটা কি আমাদের শেপ দিয়েও ব্যালেন্স হতে পারে, ঠিক আছে।
এখানে আপনার আমরা অনেকেই দেখি যে আমরা ডিজাইনের মধ্যে অনেক রকমের শেপ ব্যবহার করে থাকি। কোথাও রেক্টেঙ্গেল, কোথাও আপনার রাউন্ডেড রেক্টেঙ্গেল, কোথাও ব্যবহার করতেছি ইলিপস। এটা করা যাবে না। আমাদের ব্যালেন্স নিয়ে আসার জন্য আমাদের একটা শেপ নিয়েই কাজগুলোকে দাঁড় করাতে হবে। যেই শেপ নিয়ে আমরা ডিজাইনটা শুরু করব সেই শেপ নিয়ে আমরা ডিজাইনটা কমপ্লিট করব। তাহলে আমাদের ডিজাইনের কম্পোজিশন গুলো ঠিক থাকবে। এবং এখানে আরেকটা বিষয় হলো যে ইট ক্রিয়েটস অ্যান ওভারঅল সেন্স। এটা একটা ওভারঅল সেন্স তৈরি করবে, যে আপনার মধ্যে একটা থিম নিয়ে আসবে যে আপনি এটা কি বুঝাচ্ছেন। অফ হারমোনি উইথ এ কম্পোজিশন, অর্থাৎ কম্পোজিশনের মধ্যে একটা কি নিয়ে আসবে, একটা সম্প্রীতি নিয়ে আসবে। হারমোনি বলতে বোঝানো হচ্ছে এখানে সম্প্রীতি। এখানে কোনো বিভেদ থাকবে না। অর্থাৎ ডিজাইন কম্পোজিশনটার মধ্যে একটা একাগ্রতা, একাত্মবোধ থাকবে। যে দেখা গেল যে আমার আহ, এক কোণায় একরকম, আরেক কোণায় একরকম, এরকমটা কিন্তু থাকা যাবে না। তো আশা করছি ব্যালেন্স নিয়ে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমরা ডিজাইনে ব্যালেন্সকে মেনটেন করার চেষ্টা করব। দেন হলো কন্ট্রাস্ট। সো আমরা গত যে ক্লাস নিয়েছিলাম সেখানে এমফাসিস নিয়ে আলোচনা করতে গিয়ে কন্ট্রাস্ট নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম। সো ওকে, আমরা এখানে যদি দেখি যে এখানে কন্ট্রাস্ট শব্দটা মানে কি, আগে কন্ট্রাস্ট শব্দটা মানে হলো কি বৈপরীত্য, একটা বিপরীত ভাব তুলে ধরা, মানে একটা পার্থক্য তুলে ধরা। যেমন দেখেন এইখানে এই ছোট্ট একটা স্লাইডের মধ্যে আমার ডিজাইনের মধ্যে দেখেন এখানে কন্ট্রাস্ট করা আছে। কিভাবে কন্ট্রাস্ট করা হয়েছে, এই যে কন্ট্রাস্ট লেখাটা, এটা ব্ল্যাক কালার করা হয়েছে। তাহলে এইটা লিখাও যদি আমি ডিজাইন প্রিন্সিপালের মতো ব্লু কালার করে দিতাম, তাহলে কিন্তু আমার এই দুইটার মধ্যে একটা পার্থক্য আসতো না। দেন হলো এইখানে কন্ট্রাস্ট করা হয়েছে কি দিয়ে, বডি টেক্সটটাকে ফন্ট সাইজ দিয়ে করা হয়েছে। তো আমাদেরকে এইভাবে ডিজাইনের মধ্যে কি করতে হবে, কন্ট্রাস্ট অবশ্যই মেনটেন করতে হবে। আর আমরা এখানে দুইটা শেপ দেখতে পাচ্ছি। শেপ দুইটা কিন্তু একই রকম, একই সাইজের, কিন্তু আমাদের কি করা হয়েছে এখানে কালার দিয়ে, তারপরে দেখেন এটাতে ফিল কালার, জাস্ট এটাতে স্ট্রোক এবং ফিল কালার আছে, বা ফিল কালারটা জাস্ট হোয়াইট করা হয়েছে বা ট্রান্সপারেন্ট নেওয়া হয়েছে, কোনো ফিল কালার নেওয়া হয়নি, যার কারণে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। সো দেখেন এখানে একটা কন্ট্রাস্ট করা হয়েছে, এবং কন্ট্রাস্টটা আরো একভাবে করা হয়েছে, তার মধ্যে একটা দূরত্ব তৈরি করে। দেখেন এটা একটু উপরে দিয়ে এটার সাথে একটা পার্থক্য তৈরি করা হয়েছে। এবং দেখেন যে আমরা যে ডিজাইনগুলো করে থাকি সেই ডিজাইনগুলোর মধ্যে কিন্তু আমরা যদি কন্ট্রাস্ট না নিয়ে আসতে পারি, আমাদের ডিজাইনের মধ্যে যে এলিমেন্টগুলো ব্যবহার হবে, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটার কম্পোজিশনটা ঠিক থাকবে না, বা ডিজাইনের কম্পোজিশনটা আসলে মিনিংফুল হবে না। সো আমরা কন্ট্রাস্টটাকে মেনটেন করার চেষ্টা করব। ওকে, এবার আমরা আসি রিপিটেশনের দিকে। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। রিপিটেশন, রিপিটেশন বলতে আমরা কি বুঝি, যে পুনরাবৃত্তি করা, তাই না? সো ডিজাইন প্রিন্সিপালে এটা একটা অন্যতম বিষয় যে আমরা ডিজাইনের মধ্যে রিপিটেশন নিয়ে আসবো। সো রিপিটেশন কিভাবে করব? সো আমরা যদি একটু দেখি, রিপিটেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ গ্রাফিক ডিজাইন বিকজ ইট ক্রিয়েটস এ সেন্স অফ ইউনিটি থ্রট এ কম্পোজিশন। তাহলে দেখেন এখানে রিপিটেশনটা কাজ করে, একটা ডিজাইন সেন্স তৈরি করে, এবং হলো এখানে পুরো ডিজাইন কম্পোজিশনটার মধ্যে একটা ইউনিটি নিয়ে আসে। দেখেন এখানে স্কোয়ার দিয়ে কাজ করা হয়েছে, এবং দেখেন কালার, দুই ধরনের কালার এখানে ইউজ করা হয়েছে, জাস্ট এইটুকুটা আমরা দেখি। কিন্তু এখানে দেখেন ব্লু কালার এবং ব্ল্যাক কালার দিয়ে আমাদের এখানে যে দুইটা লাইন করা হয়েছে, এই সেম জিনিসটাকে আবার এখানে আমাদের রিপিটেশন করা হয়েছে। তো এই যে দুইটা জিনিস রিপিটেশন করা হলো, তাহলে কিন্তু এটার মধ্যে একটা ইউনিটি আসলো। তো আমি যদি এটা রিপিটেশন, এখানে যদি আমি রাউন্ডেড দিতাম, এখানে ইলিপস টুল নিয়ে যদি ব্যবহার করতাম বা রাউন্ডেড রেক্টেঙ্গেল ব্যবহার করতাম, তাহলে এই দুইটার মধ্যে একটা ইউনিটি থাকতো না। একটু ক্লিয়ার করি, আমরা একটু মার্ক করে দেই। আমরা বলছিলাম যে এইটা একটা, এই যে যেমন এই জিনিসটাও রিপিটেশন হয়েছে, এখানে একবার হয়েছে, এখানে একবার হয়েছে, রিপিটেশন, তাই না? কিন্তু এখানে ডিফারেন্ট বিষয় হলো এটা, কিন্তু এইটা আমরা যদি আরেকটু দেখি, তাহলে এই পুরোটাই হলো একটা অংশ, পুরোটাই একটা অংশ। আবার এই একই জিনিস যেখানে রিপিটেশন করা হয়েছে। So, আমাদের ডিজাইনের মধ্যে রিপিটেশন, শেপের মধ্যে রিপিটেশন আনতে হবে, কালারের মধ্যে রিপিটেশন নিয়ে আসতে হবে। সো এগুলো কিন্তু করতে হবে। যেমন আমরা যখন একটা বিজনেস কার্ড ডিজাইন করি তখন কি করে থাকি, যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা ডিজাইন হয়। তাহলে ফ্রন্ট সাইডে যদি আমি কালার নিলাম, ধরেন যে ইয়েলো কালার নিলাম, এবং হলো
ব্ল্যাক কালার নিলাম, কিন্তু ব্যাক সাইডে গিয়ে যদি আমি রেড কালার নেই আর হোয়াইট কালার নিয়ে কাজ করি, তাহলে কি সেখানে কালারের রিপিটেশন হলো? হলো না। তাহলে ডিজাইন কম্পোজিশনটা কিন্তু আমার ঠিক থাকলো না। সো আমার অবশ্যই ডিজাইন কম্পোজিশনটাকে ঠিক রাখার জন্য এখানে রিপিটেশন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবার আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রপোর্শন। তো প্রপোর্শন বলতে আসলে কি বোঝায়? প্রপোর্শন বলতে আসলে কি বোঝায়? তো প্রপোর্শন বলতে আমরা যেটা, এটা যদি আমরা শাব্দিক অর্থ করি, তাহলে এটা হলো অনুপাত। এটাকে বলা হচ্ছে অনুপাত। আমরা অনুপাতের অঙ্ক করেছিলাম বা ইস্টু ব্যবহার করে অঙ্ক করেছিলাম, যে একটা নির্ধারিত অনুপাত থাকতে হবে। তো এখানে আমরা যদি দেখি, proportion is an important element of graphic design because it helps to create balanced and harmonious composition। তাহলে দেখেন প্রপোর্শনটা কি করে, এখানে দুইটা জিনিস নিয়ে আসে আমাদের। এখানে আমাদের ব্যালেন্সড নিয়ে আসে, ভারসাম্য নিয়ে আসে, এবং আমাদের মধ্যে একটা হারমোনিস নিয়ে আসে। সো আমাদের ডিজাইনের মধ্যে এই জিনিসটা অবশ্যই থাকতে হবে। ডিজাইনের মধ্যে প্রপোর্শনটা থাকতে হবে। যেমন দেখেন এখানে প্রপোর্শন কিভাবে করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারটা রেক্টেঙ্গেল রয়েছে, তাই না? এবং এই রেক্টেঙ্গেল গুলো যে রয়েছে, এটা মধ্যে যে গ্যাপটা রয়েছে, দূরত্বটা রয়েছে, এটা একটা নির্ধারিত অনুপাতে রয়েছে। তো আমরা যদি এই রেক্টেঙ্গেলটাকে প্রথমে যেটা রয়েছে, যেটা স্ট্রোক দিয়ে করা হয়েছে, এটাকে যদি একদম এই জায়গায় রাখতাম, কিন্তু তার নিচে যেটা আছে এটাকে যদি আমরা এই পাশে রাখতাম, বা এই যে তাদের মধ্যে দূরত্বের মধ্যে একটা অনুপাত বা একটা অ্যালাইনমেন্টের বিষয় আছে, এইটা যদি না করতাম, তাহলে কিন্তু এখানে প্রপোর্শন তৈরি হতো না। নির্ধারিত অনুপাতে কাজ করতে হবে আমাদের। যেমন এটা প্রত্যেকটা সাইজ কিন্তু একই রকম, কোনোটা বড় কোনোটা ছোট এমনটা নয়। অথবা আমরা যদি সাইজ বড় করি, অনেক সময় আমরা দেখি যে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এইভাবে করে বিভিন্ন শেপ গুলোকে আমরা কি করে থাকি, ডেকোরেট করে থাকি। সেই ক্ষেত্রে তখন আমাদের অনুপাত মেনটেন করে করতে হবে। আমি কত স্কেল করে কমালাম। সো আমি যদি একটা শেপ নিয়েছি, এই শেপটা নিয়েছি, এটাকে নিচেরটাকে ছোট করবো আর একটু, তাহলে আমি হয়তো 2 স্কেল করলাম। তারপরে যেটা করব তাহলে সেটাও কি কি করব আমরা, যে সেটাও 4 স্কেল হবে তাহলে। তারপরটা করলে আমাদের কত স্কেল হবে, 6 স্কেল হবে। তো এইভাবে করে আমাদের কমে কমে আসবে, অর্থাৎ রেশিওটা ঠিক থাকতে হবে একটার সাথে আরেকটার। আমাদের অনুপাতটা ঠিক রাখতে হবে। তাহলে আমাদের কি হবে, এখানে ব্যালেন্স তৈরি হবে এবং হারমোনিস তৈরি হবে। তো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আসেন মুভমেন্টের দিকে আসি আমরা। সো মুভমেন্টটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আহ, এখানেও আমাদের কি করে, একটা সেন্স তৈরি করে। তো মুভমেন্ট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট প্রিন্সিপাল অফ ডিজাইন বিকজ ইট হেল্পস টু ক্রিয়েট এ সেন্স অফ এনার্জি অ্যান্ড ডাইনামিক অ্যাকশন ইন দ্য কম্পোজিশন। তাহলে দেখেন এইখানে আমাদের যে কাজটা করে, আমরা যদি এই ছবিটার দিকে তাকাই, তাহলে এই যে আমাদের এখানে একটা ইলিপস টুল নিয়ে একটা বৃত্ত আঁকা হয়েছে, এটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়েছে দেখেন। সো এখানেও কিন্তু প্রপোর্শন করা হয়েছে। তো একটা নির্ধারিত ব্যালেন্স, এটা ছোট হতে হতে এই জায়গায় গিয়ে কি হয়েছে, তার যে যে মুভমেন্টটা, তার মুভমেন্টটা কিন্তু একটা নির্ধারিত একটা মেপে রোড কে মাথায় রেখে করা হয়েছে। তো আমরা যদি মুভমেন্টটাকে কি করতাম, এখান থেকে শুরু করে একদম আমাদের স্লাইডের বাইরে চলে যেতাম, তাহলে কিন্তু এটা আমাদের কোনো সেন্স তৈরি করতো না। এটা আমাদের কোনো, যে আমাদের যে ডিজাইন একটা সেন্স তৈরি হচ্ছে, এই সেন্সের মধ্যে কোনো এনার্জি থাকতো না, বা আমাদের ইচ্ছা শক্তি থাকতো না এটাকে দেখার। দেখেন এটা এখন আমরা এই শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখার একটা ইচ্ছা আছে, প্রবণতা আমাদের মধ্যে তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে, যে এখানে আমাদের মুভমেন্টটা ঠিকভাবে করা হয়েছে। সো আমরা যখন ডিজাইন করব, এই মুভমেন্টের বিষয়গুলোকেও মাথায় রাখবো, আমাদের ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করব। এবং এখানে যার ফলে আমাদের একটা ডাইনামিক অ্যাকশন তৈরি হচ্ছে। আমাদের ডিজাইনের মধ্যে একটা অ্যাকশন, যেমন আমরা অ্যাকশন মুভি দেখি, আমাদের অ্যাকশন মুভি অনেকেই দেখে থাকি, বা অ্যাকশন মুভি যেগুলো রয়েছে, বা অ্যাকশন মুভির মধ্যে অ্যাকশন সিন গুলো রয়েছে, সেগুলোর প্রতি মানুষের অ্যাট্রাকশনটা কিন্তু বেশি থাকে। কেন থাকে? কারণ সেখানে মানুষের অ্যাটেনশনটা তৈরি করা হয় সেভাবে। সো একটা মুভির মধ্যে যদি কোনো অ্যাকশন সিন না থাকে, তাহলে সেটা মানে একটা মুভির একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। ঠিক
তেমন ভাবে আমাদের একটা ডিজাইনের মধ্যে আমাদেরকে অ্যাকশন নিয়ে আসতে হবে। সো এই যে দেখেন পুরো ডিজাইনটা এইভাবে করা হলো, হুট করে একটা জায়গা মনে হচ্ছে যে আমার ওই জায়গাটা দেখতে হবে, ওই জায়গার মধ্যে একটা অন্যরকম একটা সেন্স চলে এসেছে। আমি চাচ্ছি যে এখানে কিছু একটা দেখাতে। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। দেন হলো হোয়াইট স্পেস, এটা নিয়ে আপনারা প্রশ্ন করেছেন অনেকে যে হোয়াইট স্পেসটা আসলে কি। তো দেখেন, হোয়াইট স্পেস ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ গ্রাফিক ডিজাইন বিকজ ইট হেল্পস টু create an organized and visual appareling composition. সো দেখেন, এই যে হোয়াইট স্পেস আমরা হোয়াইট বলতে কি বুঝি? সাদা। স্পেস মানে কি? জায়গা। এইখানে একটা রেক্টেঙ্গেল নেওয়া, স্কোয়ার নেওয়া হয়েছে। এখানে কিন্তু দেখেন একটা আমাদের কি দেওয়া আছে, ইলিপস দিয়ে একটা সুন্দর করে একটা বৃত্ত আঁকা হয়েছে। তো আসলে আমাদের হোয়াইট স্পেস কোনটা? হোয়াইট স্পেস কি আমাদের এইটা নাকি এইটা? মানে হোয়াইট বলতে কিন্তু আমাদের এই হোয়াইট স্পেসটাকে আমরা বুঝাচ্ছি না, আমরা বুঝাচ্ছি এইখানে এই আপনার একটা শেপ নেওয়ার পরে এই যে বাহিরের যে অংশটা, ফাঁকা জায়গাটা, এটাকে বলা হচ্ছে কিন্তু হোয়াইট স্পেস। তাহলে দেখেন, আমাদের হোয়াইট স্পেস বলতে যদি আমরা বুঝে থাকি যে এই পুরো বৃত্তটাকে একদম ভরাই দিব পুরো জায়গাটা, এটাই হোয়াইট স্পেস, তাহলে কিন্তু এটা নয়। হোয়াইট স্পেস বলতে আমরা একটা ডিজাইনের মধ্যে পুরো ডিজাইনের জায়গাটা, স্পেসটাকে কি করবো না, একদম ডিজাইন দিয়ে, একদম ডিজাইন এলিমেন্ট দিয়ে ভরাই দিব না। যেমন আমরা যদি এই স্লাইডটার মধ্যে দেখি, এখানে যথেষ্ট ফাঁকা জায়গা আছে, এই চারপাশে ফাঁকা জায়গা রয়েছে, এমনকি এখানেও ফাঁকা জায়গা আছে, এখানেও ফাঁকা জায়গা আছে। সো এইগুলো, এই যে নিচে ফাঁকা জায়গা আছে, সো এগুলো কিন্তু হচ্ছে হোয়াইট স্পেস। এই জিনিসগুলোই হচ্ছে হোয়াইট স্পেস। এবং এই হোয়াইট স্পেসটা আমাদের মধ্যে কি করে, যে একটা অর্গানাইজড করে ডিজাইনটাকে আমাদের। এবং এটার মধ্যে ভিজুয়ালিটিটা কি করে, যে আহ, আমাদের যে দেখার মধ্যে একটা আহ, কি তৈরি করে, একটা আগ্রহ তৈরি করে, এবং ডিজাইন কম্পোজিশনটা আমাদের সুন্দর হয়। তো আশা করছি হোয়াইট স্পেসের বিষয় আপনারা বুঝেছেন। আপনারা অবশ্যই ডিজাইনের মধ্যে হোয়াইট স্পেস রাখবেন। একদম আমরা দেখি যে অনেক, বিশেষ করে আপনারা দেখবেন যে আমাদের বাংলাদেশে লোকালি যে ডিজাইনগুলো হয়ে থাকে প্রেসের মধ্যে, একটা যখন ব্যানার ডিজাইন হয়, সেখানে একদম পুরো মানে জায়গাটা কোনো স্পেস থাকে না। মানে যত সেখানে পরিমাণ আমাদের স্পেসটাকে ব্যবহার, কোনো ফাঁকা জায়গা থাকলে ওখানে আর কি দেওয়া যায়, আর কার নাম দেওয়া যায়, মানে বিশেষ অতিথি, প্রধান অতিথি থেকে শুরু করে আর কি কি ওখানে ইউজ করা যায়, আমন্ত্রিত বিশেষ অতিথি, তারপরে মানে একদম যা আছে উপস্থাপনা থেকে শুরু সবকিছু। কিন্তু আসলে আমাদের ডিজাইনটার কোয়ালিটি মেনটেন যদি করতে চাই, মিনিংফুল একটা ডিজাইন, সেখানে এত কিছু আসলে রাখা উচিত না, এত বেশি ভরাট করা উচিত না, কিন্তু আমরা এটা করে ফেলি। কিন্তু আমাদের ডিজাইন প্রিন্সিপাল ফলো করলে অবশ্যই আমাদের ডিজাইনের মধ্যে এত বেশি কিছু রাখা যাবে না। এবার আসি আমরা ইউনিটি। তো ইউনিটি বলতে আমরা কি বুঝি? একতা বুঝি। সো ইউনিটিটা আমাদের সব জায়গায় প্রয়োজন হয়। তাহলে ইউনিটিটা কি? আসলে ইউনিটি রেফার্স টু ক্রিয়েটিং হারমোনি। তাহলে দেখেন, আমরা হারমোনি নিয়ে কিন্তু একটু আগে আলোচনা করলাম। তাহলে ইউনিটি রেফার্স টু ক্রিয়েটিং হারমোনি, ইউনিটি কিন্তু কি করে, যে আমাদের একটা ডিজাইনের মধ্যে হারমোনি তৈরি করতে কাজে দেয়। ওইটাকে সে রেফার করে, সে কি করে, একটা সম্প্রীতি তৈরি করতে ইউনিটিটা ব্যবহৃত হয়। এবং এখানে দেখাচ্ছে অ্যান্ড ট্রেশন বিটুইন অল দ্য ভিজুয়াল এলিমেন্টস। এই যে ভিজুয়াল এলিমেন্ট গুলো আছে, এগুলোর মধ্যে কি করে থাকে, এগুলোর মধ্যে একটা সংহতি তৈরি করে থাকে। আহ, অর্থাৎ হলো যে সমন্বয় একটা তৈরি করে থাকে। মানে এখানে আমাদের ডিজাইনটার মধ্যে যতগুলো বিষয় থাকবে, এলিমেন্ট থাকবে, সবগুলোর মধ্যে আমাদের কি করবে, একটা সম্প্রীতি একটা ফুটে উঠবে এখানে। তো দেখেন, আপনারা হয়তো স্কোয়ার কোম্পানির লোগোটা দেখেছেন। স্কোয়ার কোম্পানির লোগোটা কিন্তু এরকম, স্কোয়ার দিয়ে তাদের একদম মানে সব স্কোয়ার শেপ গুলো ব্যবহার করে এরকম একটা স্কোয়ার তারা তৈরি করেছে। তো এখানে আমরা এই যে ইউনিটির বিষয়টাও এখানে আমরা তৈরি করব।
ওকে, তাহলে আমরা কি করব, ডিজাইনের মধ্যে ইউনিটি মেনটেন করার চেষ্টা করবো। এখন ইউনিটিটা আপনারা কিভাবে মেনটেন করবেন, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। সো আমরা যখন একটা ডিজাইন করব, সেটা আমাদের ডিজাইনের যে শেপগুলো আছে সেই একই ধরনের শেপ ব্যবহার করে হতে পারে, একই ফন্ট স্টাইল ব্যবহার করে হতে পারে। এই যে ডিজাইনের যে কম্পোজিশন গুলো আছে, এই কম্পোজিশন গুলোকে আমাদের ব্যবহার করে আমরা একটা ইউনিটি তৈরি করতে পারি। এবং আমাদের ডিজাইনের মধ্যে বিভিন্ন জায়গা থাকে, যেমন দেখা যায় যে আমাদের কি থাকে, যে কন্টাক্ট ইনফরমেশন গুলো আমরা ব্যবহার করি, তারপর কল টু অ্যাকশন ব্যবহার করি। তো এই যে এক একটা জায়গা যখন আমরা কন্টাক্ট ইনফরমেশন গুলো ব্যবহার করব, সেখানে কি করব, যে সবগুলো একই ফন্ট, একই সাইজ আমরা ব্যবহার করব, এবং একটা জায়গায় সেগুলোকে করব। মানে একটা দেখা যাচ্ছে আমরা রাখলাম কোথায়, ডানে, একটা বামে। যেমন ফর এক্সাম্পল আমি ফোন নাম্বার রাখলাম ডানে, ইমেল অ্যাড্রেস রাখলাম বামে, ওয়েবসাইট রাখলাম একেবারে হলো উপরে। এইভাবে যদি করি তাহলে কিন্তু সেটার কন্টাক্ট ইনফরমেশন গুলোর মধ্যে আমার কিন্তু কি হবে না, ইউনিটি তৈরি হবে না। সো এই ইউনিটিটা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, যে এগুলোকে একটা নির্ধারিত জায়গায়, নির্ধারিত স্পেসে এবং হলো নির্ধারিত ফন্ট স্টাইল আমাদেরকে ইউজ করতে হবে। সো ওকে, আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়েছে। সো আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এটা হলো কি, প্যাটার্ন। আচ্ছা, প্যাটার্নটা বলতে আমরা কি বুঝি, আমাদের ডিজাইনের মধ্যে কিন্তু প্যাটার্ন ব্যবহার, যেমন দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে একটা প্যাটার্ন ইউজ করা হয়েছে, সেটা কিন্তু একটা ডিজাইনের প্যাটার্ন। The pattern is a pattern in design refer to repeating multiple elements in a regular and consistent way throughout a composition. তাহলে দেখেন প্যাটার্নের মধ্যে কি থাকে, যে অনেকগুলো বিষয় থাকে, যে আমরা একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা প্যাটার্ন ইউজ করে থাকি, বা আমরা একটা ডিজাইনের মধ্যে প্যাটার্ন তৈরি করে থাকি। তাহলে দেখেন এখানে এই যে একটা প্যাটার্ন তৈরি করা হয়েছে, সো প্যাটার্নের মধ্যে কিন্তু মাল্টিপল এলিমেন্ট থাকতে পারে। জাস্ট হলো আপনার এক ধরনের শেপ থাকবে বিষয়টা কিন্তু এমন নয়, বা একই রকমের কালার থাকবে তা কিন্তু নয়। সো আপনারা দেখবেন যে প্যাটার্ন গুলো যখন তৈরি হয়, সেখানে বিভিন্ন ভাবে আমরা শেপ দিয়ে কিন্তু প্যাটার্ন গুলো তৈরি করে থাকি। সো এখানে দেখেন এই যে প্যাটার্ন তৈরি করা হয়েছে, কিন্তু অবশ্যই এখানে কিন্তু রিপিটেশন আছে। দেখেন, আম, এইটা দেখেন, এখানে এই স্কোয়ারের ভিতরে আবার স্কোয়ার দিয়ে এখানে গ্রেডিয়েন্ট দিয়ে একটা কি করা হয়েছে, একটা শেপ তৈরি করা হয়েছে। এবং এই জিনিসটা এখানে যেমন শুরুতে এটা রয়েছে, শেষও কিন্তু এটা রয়েছে। দেখেন, এইভাবে কিন্তু করা হয়েছে। এই যে দেখেন বিভিন্ন শেপ মিলিয়ে এগুলো করা হয়েছে, কোথাও ছোট কোথাও বড়, কোথাও আপনার দেখেন যে শুধু এখানে কি বলবো, যে আমাদের গ্রেডিয়েন্ট দিয়ে করা হয়েছে, কোথাও দেখেন একটু আলাদাভাবে করা হয়েছে। তো এই যে একটা প্যাটার্ন তৈরি হয়েছে আমাদের জন্য, দেখতে আহ, ভালো লাগছে। তো এইভাবে করে কিন্তু আমরা প্যাটার্ন তৈরি করতে পারি। তো এই প্যাটার্ন গুলো আমাদের সাধারণত ব্যাকগ্রাউন্ডে ইউজ করা হয়, বা আমাদের বিভিন্ন ধরনের ডিজাইনে প্যাটার্ন গুলোকে আমরা ইউজ করে থাকি। সো এমনকি ব্র্যান্ডিং এর ক্ষেত্রে বা ব্র্যান্ড আইডেন্টিটি যখন আমরা করে থাকি, তখন তার একটা নির্ধারিত আইকন দিয়েও আমাদের কি করতে হয়, যে তার একটা আইকন যখন তৈরি করা হয়, লোগো তৈরি করা হয়, সেখান থেকে তার একটা প্যাটার্ন আমরা চুজ করে থাকি, সে যাতে এটা বিভিন্ন কাজে ইউজ করতে পারে। ওকে, এবার আমরা আসি রিদম। তো আমরা কিন্তু এই শব্দটার সাথে সবাই কম বেশি পরিচিত। যে রিদম মানে আমাদের কি, আমরা ছোটবেলায় দেখতাম যে আমরা যখন খেলাধুলা করতাম, দম নিয়ে একটা খেলা ছিল আমাদের, তাই না? এই দম রেখে যে খেলতে হয়, যেমন কাবাডি খেলার মধ্যে আমাদেরকে কি করতে হয়, দম দিতে হয়। সো একটা হলো একরকম, বিষয়টা হলো যে আপনার দম বিষয়টা একরকম, যে দম ধরে রাখা, আর একটা হলো রিদম, মানে রিদম। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। সো আমরা আগে দেখি যে রিদম কি করে। রিদম ক্রিয়েটস এ সিন অফ ভিজুয়াল মুভমেন্ট থ্রু দ্য রিক্রুটিং বাট ভেরিয়েট ভ্যারাইড অ্যারেঞ্জমেন্ট অফ এলিমেন্টস। তাহলে এখানে দেখেন যে আমাদের এই রিদমটা কি করে থাকে, যে আমাদের ভিজুয়াল মুভমেন্টের মধ্যে একটা কি করে থাকে, একটা সেন্স তৈরি করে থাকে। ভিজুয়াল যে মুভমেন্ট গুলো আছে এর উপর ডিপেন্ড করে একটা আমাদের সেন্স তৈরি করে থাকে। এই যে দেখেন এখানে আমাদের যে মুভমেন্টটা হয়েছে, যেমন এখান থেকে কি হয়েছে, এই যে ছোট থেকে বড় হয়েছে, আবার বড় থেকে ছোট হয়েছে, ছোট থেকে আবার বড় হয়েছে। তো এটাকে রিদম বলে। অর্থাৎ হলো রিপিটেশন হচ্ছে এখানে, মানে সে একেবারে কি হচ্ছে না, মানে এক রকমের মধ্যে থাকতেছে। এই যে রিদম একটা আছে তার মধ্যে, যে এই যে আমরা যদি বলি যে এই যে একেবারে ছোট থেকে বড় হলো, আবার বড় থেকে ছোট, আবার ছোট থেকে আবার বড় হচ্ছে। সো এটাই কিন্তু এখানে রিদম। সো আমরা আমাদের ডিজাইনের মধ্যে রিদমকে ব্যবহার করব।
অর্থাৎ এটাকে আমরা বলে থাকি তাল, যেমন আমরা গানের মধ্যে বলে থাকি যে তাল, সুর, তাল, ল। সো এই রিদমটাও কিন্তু একটা তালের মধ্যে পড়ে, যে আমাদের ডিজাইনের মধ্যে একটা কি থাকবে, ছন্দ থাকবে, একটা তাল থাকবে। একেবারে আহ, আমরা যদি রিদম বিহীন একটা ডিজাইন করে থাকি তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা মিনিংফুল হবে না। ওকে, এবার আসি আমরা ভ্যারাইটি। সো ভ্যারাইটি শব্দটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। সো ভ্যারাইটি বলতে কি বোঝায়, যে বৈচিত্র্য তৈরি করা বা পার্থক্য তৈরি করা। ওকে, ভ্যারাইটি রেফার্স টু incorporating visual difference and contrast within the composition to create interest for the viewers. সো আমরা দেখেছি যে রিপিটেশনের বিষয় দেখেছি, তারপরে অনুবাদের বিষয়গুলো দেখলাম, বা ডিজাইনের কম্পোজিশনের মধ্যে আমরা কি করি, যে একই রকম শেপ এর বিষয় দেখেছি। তো এখানে একটু আমরা ডিফারেন্ট বিষয়, সেটা ভ্যারাইটি। সো আমরা মাঝে মধ্যে আমাদের কিছু ডিজাইনের মধ্যে এরকম ভ্যারাইটি থাকবে, যে আমরা একই রকম জিনিস উপস্থাপন করব না। মানে একটা ডিজাইন আমরা করছি, আমরা ধরেন যে 10টা ডিজাইন করলাম, তো সবগুলো ডিজাইন একই রকম, এমনটা করা যাবে না। তো ডিজাইনের মধ্যে আমাদেরকে কি করতে হবে, ভ্যারাইটি বা বৈচিত্র্য নিয়ে আসতে হবে, আমাদের সৃজনশীলতা থাকতে হবে। যে আমরা সব ডিজাইন একই রকম করছি, সবগুলো একই রকম দেখতে, সব মানে একই রকম কম্পোজিশন হচ্ছে, তাহলে কিন্তু আমাদের এর মধ্যে ভ্যারাইটি আসবে না। সো আমাদের মধ্যে কি করতে হবে, যে অবশ্যই আমাদের ভ্যারাইটি নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এই যে ভিজুয়াল যে এলিমেন্টস গুলো আছে এগুলোর মধ্যে একটা আমরা ডিফারেন্ট হবে, একটা ডিফারেন্স তৈরি হবে, এবং ভিউয়াররাও ইন্টারেস্ট হবে যখন আপনি একই রকম ডিজাইন বারবার করবেন। বা ধরেন যে আমরা একটা মাল্টিপল ডকুমেন্ট নিয়ে কাজ করছি, সেটা একটা ডিজাইনের মধ্যে হতে পারে কি, একটা 4 পৃষ্ঠার একটা ডিজাইন হতে পারে, বা ট্রাইফোল্ড ব্রোশিওর হতে পারে। তো আমাদের সবগুলো পেজের মধ্যে যদি আমি একই রকম ডিজাইন দেই তাহলে কিন্তু হবে না। তাহলে আমাকে কি করতে হবে, একই অবশ্য কম্পোজিশন ঠিক রেখে আমাকে কি করতে হবে, যে একটু ভ্যারাইটি নিয়ে আসতে হবে। প্রথম পেজটা যদি আমি একরকম করি, তো দ্বিতীয় পেজটার মধ্যে একটু আমাকে ডিজাইনের এলিমেন্টস গুলোকে একটু চেঞ্জ করা লাগবে, বা শেপ একই রকম রেখে আমরা কি করব, তার অবস্থানগুলোকে চেঞ্জ করব। ওকে, আশা করছি বিষয় আপনারা বুঝতে পেরেছেন। সো এই ছিল আমাদের মোটামুটি ডিজাইন প্রিন্সিপালস নিয়ে আলোচনা। সো আশা করছি যে আজকের পর থেকে আপনাদের ডিজাইন প্রিন্সিপাল নিয়ে সমস্যা হবে না। সো এরপরেও যদি সমস্যা হয় বা কারো যদি কোনো বিষয়গুলো নিয়ে বুঝতে সমস্যা হয়, তাহলে এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা আমাদের ইউটিউবের মধ্যে রয়েছে। আমরা সেটা নিয়ে ইউটিউবে সার্চ করতে পারি, প্রত্যেকটা টপিক নিয়ে আরো বিস্তারিত, কারণ এগুলো এক একটা বিষয় নিয়ে এত বেশি লম্বা আলোচনা করা সম্ভব। যে এখানে আরো ডিপে যদি যে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে, যেমন আমরা জাস্ট ইমফাসিস নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি, হয়তো এর থেকে লম্বা একটা আলোচনা হয়েছে। সো আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা টপিক নিয়ে সার্চ করার, প্রত্যেকটা টপিক নিয়ে রিসার্চ করার, একটু স্টাডি করার, তাহলে আমাদের জন্য আরো সহজ হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসের সেশন এখানে শেষ করছি। এইচএসআইটি সলিউশন বিডি পক্ষ থেকে আমি হাবিবুর রহমান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।